দেখো শবনম, ওরা সবাই বলছে তুমিও নাকি কালকে বিয়ে করতে গেছিলে। ভালো ছেলে, বিদেশে ব্রাইট কেরিয়ার আছে। আর ওরা এটাও বলছে তুমি নাকি ইচ্ছে করেই সবকিছু গোপন করে গেছো, আর তুমি যশের সাথে ইচ্ছে করেই যোগাযোগটা করোনি। এই কথা কি যশ নিজে বলেছে? না, যশ বলেনি, তবে বলবার লোকের তো অভাব নেই। তবে যশের ওই একটাই স্বভাব, যে যা বলে সেটাকে অম্লাট বদনে বিশ্বাস করবে। যশ কিন্তু তার নিজের স্ত্রীকে চিনতে পারেনি। ইনফ্যাক্ট অপরাজিতার যশকে ভালোবাসার পর অন্য কিছু করা সম্ভবই ছিল না। ও যা করেছে সেটা অচেতন অবস্থায় করেছে। ওর যখন স্মৃতি ছিল না তখন সে হিসাবে রাজি হয়েছে, তখন অনেক যুক্তি তর্কের পর। তারপর যখন ওর স্মৃতি ফেরার পর কিন্তু ও পুরো ব্যাপারটাকে অস্বীকার করেছে। আর এখানেই অপরাজিতার সততা। অ্যান্ড আই অ্যাডমায়ার হার ফর দিস, অ্যাবসলিউটলি। ওখানে গিয়ে সব ঘটনা দেখার পর ও কিন্তু একাই আছে। এখনো কিন্তু আমাদের বিয়েটা হয়নি। আর সেটা ওর ডিসিশনকে আমরা সম্মান জানিয়েই করেছি। আপনি আপনার বন্ধুকে বলবেন ওর অপরাজিতাকে, মানে ওর স্ত্রীকে একটু বেটার চেনা উচিত ছিল। আপনি বসুন না। আসুন। আন্টি, আমাকে আপনি না তুমি করেই বলুন। বেশ, না হয় তাই হবে, কিন্তু এসেছো যখন তখন তো না খাইয়ে তোমাকে ছাড়ছি না। আমি একটা কথা একটু জানতে চাই, এই যে বললে না এক্স ওয়াইফ সমস্ত কিছুর মূলে, তো এক্স ওয়াইফকেই ও আবার বিয়ে করলো? ঘটনাচক্রে তাই হলো। যশের ধারণা রোহিণী এখন অনেকটাই বদলে গেছে। আমি ওকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছিলাম যে রোহিণীর মতো মেয়েরা কোনোদিন বদলায় না, কিন্তু যশ বিশ্বাস করেনি আমার কথা। আমি ভেবেছিলাম শবনম যখন বেঁচে নেই তখন ও রোহিণীকে বিয়ে করুক আর যাকেই বিয়ে করুক, তাতে আমার কিছু যায় আসে না। শবনমকে বেঁচে ফিরে আসতে দেখে আমার মনে হচ্ছে নিশ্চয়ই মধ্যিখানে কোনো ঘটনা আছে। বলো শবনম, কি হয়েছিল সেদিন এক্স্যাক্টলি? জানি না ঠিক রাহুলদা, তবে আমরা যখন বেড়াতে যাই 3টে ছেলের সাথে দেখা হয়। আর এই 3টে ছেলে আমাদের খুব ডিস্টার্ব করছিল। আমি যশকে বলি কথাটা, কিন্তু যশ বিশ্বাস করতে চাইনি, বোঝেনি আমার কথা। আমরা যখন সমুদ্রে স্নান করতে যাই ওই 3টে ছেলেও ওখানে ছিল। ওরাই আমাকে ডুবিয়ে মারার চেষ্টা করে। সেই 3টে ছেলে কে? আমি ওদের আগে কখনো দেখিনি, চিনবো কি করে? আমি জানিও না। সাধারণভাবে ভেবে দেখলে ওই 3টে ছেলের কিন্তু কোনো উদ্দেশ্য নেই তোমাকে মেরে ফেলার। তার মানে 3টে ছেলেই হায়ার করা। হায়ার কে করেছে এটা জানতে গেলে আমাদের একটা তদন্ত করতে হবে, আর সেজন্যই আমাদের থানায় যেতে হবে। এক্স্যাক্টলি। আপনি যে এই কথাগুলো নিজের থেকে বললেন এতে আমি খুশি হলাম। আমি কাল রাতেই অপরাজিতাকে বলেছি যে এই ঘটনার সাথে, ওর এই লড়াইয়ের সাথে আমি আছি। আমি 2জন লোককে সন্দেহের তালিকায় রাখতে পারি। তারা কখন, কোথায়, কি করছিল সবকিছু ডিটেলস থানাকে জানতে হবে। তাহলেই আমার মতে অনেক কিছু হিসেবই বেরিয়ে যাবে। 2জন লোক? স্বপ্নদীপ।
তোমরা আবার একটা ঘুট পাকাচ্ছ, ওদেরকে সুখে থাকতে দেবে না। আমি ওদেরকে বাইরে পাঠিয়েই দেব। তার জন্য তার সত্যিটা মিথ্যে হয়ে যাবে না ফুলকাকি? আর বুঝতে পারছি না কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। ফুলকাকি, বরণ না করলে অন্তত কাছে গিয়ে দাঁড়াও, মেয়েটাকে ঘরে ঢুকতে দাও। তুমি তো একাই 100, আমরা তো বলছি আমরা যাব না। আর তাছাড়া সবারই তো নিজের ইচ্ছা অনিচ্ছা আছে, সবাইকে তুমি জোর করতে পারো না দিদি ভাই। দেখো তোমার যেরকম ইচ্ছা অনিচ্ছা আছে সেটা তুমি কিন্তু আদায় করে নাও। আরে বাবা, আমাদেরও তো ইচ্ছা অনিচ্ছা আছে নাকি? তার দাম কি তুমি আমাদের দাও? তাহলে আমরা এখন কেন তার দামটা দেব বলতে পারো? তোমার আর আমাদের ইচ্ছেগুলো এতটাই আলাদা যে দুটো ইচ্ছে না কোনোদিন মিলবে না। শুধু শুধু চেষ্টা করো না, যাও। নিজে যখন যেতে চাইছো যাও। এই তোমরা এসো তো, চলে এসো। এই তো দেখেছো কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি বাইরে, আর তোমরা। সরি সরি সরি, আমি একটু কথা বলছিলাম, দেরি হয়ে গেল। তুমি কথা বললে হবে আন্টি? তোমার বাড়িতে আমি এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি না, দেখো তো যশও আপসেট হয়ে যাচ্ছে। যশের মা যতদিন বেঁচে আছে ততদিন আপসেট হওয়ার কিচ্ছু নেই। রোহিণী, তুমি আমার ছেলের জীবন ফিরিয়ে দিয়েছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, সব সময় তোমার পাশে থাকবো, একদম চিন্তা করো না। রাইট? বাকি সবাই কোথায় বাড়ির? আছে তো। কি ব্যাপার ফুলকাকি, এখানে কি এলো না কেন? মহুয়া কথা আসবে না। আসবে না কেন? তুমি মহুয়াকে জিজ্ঞেস করো প্লিজ। এসো এসো। মহুয়া, কি হলো? তুমি ওখানে গেলে না কেন? আমার ইচ্ছা হয়নি তাই যাইনি। তুমি নিজের ইচ্ছেকে কবে থেকে এতটা গুরুত্ব দিচ্ছ বলো তো? অল্প দিন হলেও গুরুত্ব দিচ্ছি, কারণ বুঝেছি যে নিজের ইচ্ছের থেকে বড় আর কিছু হয় না। দেরিতে বুঝেছি জানো, কিন্তু বুঝেছি শেষ পর্যন্ত। আর কিছু বলবে? আমার কিন্তু এটা ভালো লাগলো না। তুমি জানো এগুলো আমি পছন্দ করি না। তুমিও জেনে রাখো আমি কি কি পছন্দ করি আর কি কি করি না। মহুয়া, এতদিন তো তোমার পছন্দ জেনেছি, হ্যাঁ, কিন্তু তুমি কখনো আমার পছন্দটা জানবার চেষ্টাও করোনি। এবার থেকে আমার পছন্দটাও তোমাকে জানতে হবে। মহুয়া, প্লিজ তোমরা নিজেদের মধ্যে এটা নিয়ে অশান্তি করো না প্লিজ। আমি খুব ভালো করেই জানি আঙ্কেল, তোমরা কেউ আমার এই ফিরে আসাটাকে এ বাড়িতে মেনে নিতে পারোনি। হয়তো এটাই খুব স্বাভাবিক, কিন্তু আমি কি করতাম বলো? আমার কি করার ছিল? শাবনাম যখন এসে পৌঁছলো তখন আমাদের বিয়েটা হয়ে গেছিল। যদি একটু আগেও এসে পৌঁছতো তাহলে আমি বিয়েটা করতাম না। আমি সত্যি সত্যি বিয়েটা কমপ্লিটই করতাম না, আমি ছেড়ে দিতাম জায়গাটা। কিন্তু তোমরা তো একবার আমার কথাটাও ভাববে,
একবার ভেবে দেখেছো যে আমার বাবা মা কতবার এভাবে অপমানিত হবেন সকলের সামনে? আর আমি একজন মেয়ে হিসেবে বারবার সোশ্যালি এম্বারেসড হচ্ছি, এটাও কি ঠিক? আমি নিজে মরমে মরে যাচ্ছি, শাবনমের জন্য আমিও ফিল করছি না তা তো নয়। কি করে জানবো বলো তো, কি করে জানবো, কি করে বুঝবো যে শাবনম ফিরে আসতে পারে? আমরা তো সবাই ধরেই নিয়েছিলাম যে শাবনম হয়তো আর আমি না একটু উপরে যাব, আমার ভালো লাগছে না আর এখানে দাঁড়িয়ে। শরীর খারাপ লাগছে? কি রে, আরে ওকে? শুধু তুমি কেন, তোমরা দুজনেই যাও, নাকি তোমাদের ওই দুধ উতলে পড়া টড়া সব রিচুয়াল বাকি আছে? স্বপ্নদীপ? স্বপ্নদীপকে? স্বপ্নদীপ হচ্ছে আমাদের একজন বন্ধু, যে প্রতিজ্ঞা করেছে ওর কি করে ক্ষতি করা যায়। একদিন স্বপ্নদীপ আমাদের স্বপ্নবের দিকে নোংরা হাত বাড়ায়, আর সেদিন স্বপ্নম সবার সামনে নোংরা হাত ভেঙে ঘুরিয়ে দিয়েছিল। আর সেই অপমানের পর থেকে ও প্রতিজ্ঞা করেছে কিভাবে স্বপ্নমের ক্ষতি করা যায়। আর ক্ষতি করতে গেলে একজন দোষর লাগে। রোহিণীর যত পাপ, যত অন্যায়, সব কাজের দোষর হচ্ছে এই স্বপ্নদীপ। রাহুল দা, আমি ওদের বিবাহিত জীবন ডিস্টার্ব করতে চাই না। তুমি ওদের বিবাহিত জীবনে মানে ডিস্টারবেন্স কেন ক্রিয়েট করবে? দেখো, তোমার জীবনে যা ঘটেছে, তোমার জীবনের সত্যটা তোমাকে খুঁজে বার করতে হবে তো, তোমাকে জানতে হবে তো কে এইভাবে তোমার জীবনটাকে অসময়ে শেষ করতে চেয়েছিল। সেটা তোমার জানার দরকার অপরাজিতা। আলবাত জানা দরকার। বাবু তো বলেছে সব সময় ও তোমার পাশে থাকবে। আচ্ছা, যারা তোমার এত বড় ক্ষতি করলো, তোমার জানতে ইচ্ছে হয় না তারা কারা? তোমার ইচ্ছা করে না তাদের মুখোশ সমাজের সামনে টেনে খুলে দিতে? কেন ইচ্ছে করছে না? তুমি তো সেরকম মেয়ে নও। তুমি কেন পিছিয়ে যাচ্ছ অপরাজিতা? তোমার এই ঘটনাটা পুরো জগৎকে জানাতে ইচ্ছে করছে না? পিছিয়ে যাব যশের কথা ভেবে, কারণ এর ওপর যশের বিবাহিত জীবনের সুস্থতা নির্ভর করে। এই যে তুমি একটু আগে বললে যে একটা বিয়ের থেকে জীবন বড়, আর একটা জীবন থেকে সত্যিটা যে বড়, এটা তুমি মানো তো? আমি চাই না যশের জীবনে আর কোনো অশান্তি বাড়ুক। যশ যখন রোহিণীদিকে বিয়ে করে সুখী থাকতে চেয়েছে, তখনও সুখী হোক। এটাই আমার চাওয়া। শবনম, নিজের অভিমানটাকে সরিয়ে দাও, ভুলে যাও। অভিমান দিয়ে বড় কাজ হয় না। আমি তো বলছি সত্যিটাকে জানতেই হবে, আর সত্যিটা জানার পর যশ তোমার কাছে ঠিক ছুটে আসবে। সেদিন তুমি ওকে রিফিউজ করো, ওর জীবনে শবনমের দরকার নেই। ও যখন রোহিণীকেই বেঁচেছে, তখন রোহিণীকে নিয়েই বাকি জীবনটা কাটান। আমার কথা বুঝতে পারছো শবনম? আমি কিন্তু এখান থেকে তোমার পিছনে ফিরে যেতে দেবো না। এই কাজটা তোমাকে করতেই হবে শবনম। দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। এক্স্যাক্টলি। তুমি যদি এটা খুঁজে বার করতে না পারো, তাহলে মানুষ হিসেবে তুমি কি নিজেকে ক্ষমা করতে পারবে? বল, এর পেছনে কারা কারা বা কি উদ্দেশ্য নিয়ে তোমার জীবনটাকে এভাবে অসময়ে শেষ করতে চেয়েছিল? সেটা তো খুঁজে বার করতে হবে অপরাজিতা, তাই না? এটাতে কাউকে দোষী ভেবে করছো না তুমি, বরঞ্চ দোষীকে খুঁজে বার করতে চাইছো, আর তার জন্য তোমার থানাতে যেতে হবে। আমরা আজকেই থানায় যাব। আজই? আজই। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া কি জানো, এসব কাজ যত শীঘ্র করা যায় ততই মঙ্গল। না না, প্লিজ প্লিজ আন্টি, প্লিজ না।
আর কোনো রকম কোনো রিচুয়ালস করতে যেও না। হয়েছে তো, এই একই রিচুয়ালস তো এর আগেও করিয়েছিলে। আমাকে আবার সেই একই জিনিসের মধ্যে ফেলো না। আর প্রমাণ তো হয়েই গেছে, রিচুয়ালসের ওপর কিচ্ছু নির্ভর করে না আন্টি। যদি তাই হতো তাহলে আগের বার তো সমস্ত নিয়ম কানুন তুমি মন দিয়ে আমাকে পালন করিয়েছিলে। আমাকে তো সেই ফিরে যেতে হয়েছে বলো। আমি তো এই বাড়িতে থাকতে পারিনি, তাই আমি আর এগুলোর মধ্যে জড়াতে চাই না। আমার নিজেরই ভীষণ লোক হাসানো মনে হচ্ছে। ঠিক আছে, এই তো বরণ তো করেছো, ব্যাস আর কিছু চাই না। যদিও তোমরা যাওনি বরণে বাইরে। আমরা যে তোমাকে মন থেকে বরণ করতে পারবো না সেটা তোমার বোঝা উচিত ছিল। সেটা তুমি বোঝোনি, তুমি তো বুদ্ধিমতী। আমি আর কি করতে পারতাম বলবে আন্টি? আমি সত্যি জানি না, আমি বুঝতে পারছি না আমার হাতে কি ছিল, আমার আর কি করণীয় ছিল। আমি জানি তোমরা বাড়ির প্রত্যেকে শবনমকে ভীষণ ভালোবাসো, শবনমকে আমি একদম ভালোবাসি না তাও কিন্তু নয়, কিন্তু আমার কি করার ছিল? যশ, তোর কাছে আমার একটাই প্রশ্ন, তুই যখন দেখলি যে শবনম বেঁচে আছে তারপরেও তুই বিয়েটা করলি, এই বিয়েটা কি বৈধ? ঘরে একটা স্ত্রী থাকতে এইভাবে আরেকটা বিয়ে করা যায়? তোমরা একটা কথা ভুলে যাচ্ছ, শবনমও কিন্তু কালকে বিয়ে করতেই যাচ্ছিল। শবনমের জীবনেও একজন এসেছে। তাই নাকি? রিয়েলি? হ্যাঁ, শবনমের জীবনেও একজন এসেছে, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। যার সঙ্গে একবার বিয়ে ঠিক হয়ে যায় সে যে কতটা আপন হয়ে ওঠে এটা বুঝতে তোমাদের সময় লাগতে পারে, আমার লাগে না। অপরাজিতা, অনেক দিন ধরে একটা অন্যায় চাপা পড়ে আছে, আর এভাবে চাপা থাকতে থাকতে এই অন্যায়ের মৃত্যু ঘটে যেতে পারে। তখন কিন্তু কবর খুঁড়ে তাকে বের করে তার সত্যতা যাচাই করা সম্ভব নাও হতে পারে, কারণ অলরেডি অনেক দিন পেরিয়ে গেছে। সময় নষ্ট করার মতো সময় কিন্তু হাতে নেই। কাল থেকে তোমার হসপিটাল শুরু হয়ে যাবে, তাই বলছি আজই এক্ষুনি তুমি ওদের সাথে থানায় যাও, কারণ এর থেকে তুমি যদি আরো বেশি দেরি করো তাহলে কিন্তু সত্যগুলোকে আর জোড়া লাগাতে পারবে না। থানায় গিয়ে ডায়েরিটা তো করতে হবে অপরাজিতা, আর থানায় গিয়ে তুমি তোমার এক্সপিরিয়েন্সের কথা সব শেয়ার করবে ওখানে। এটা করতে হবে কিন্তু অপরাজিতা। চলো চলো, লেটস নট ডিলে ইট এনিমোর। আমাদের এই সত্যিটাকে খুঁজতে একটু হেল্প করো শবনম, নিজের জন্য না হোক আমাদের জন্য করো। আমি তৈরি। তৈরি রাহুল। রাহুল, আমি 1 মিনিটে আসছি। দ্যাটস দ্য স্পিরিট অ্যান্ড আই রেসপেক্ট ইউ ফর দ্যাট। আমি তোমায় দেখেই বুঝতে পেরেছি যে তুমি সত্যের জন্যে শেষ অবধি যেতে পারো, আর এটা যা করছো সেটা কিন্তু সত্যের জন্যই। ভেরি গুড, যাও তুমি রেডি হয়ে এসো। রাহুল, ততক্ষণে তুমি একটু মিষ্টি খেয়ে নাও। না আন্টি, আজ থাক, যেদিন সত্যিটা বেরোবে সেদিন আমি নিজে এসে মিষ্টি চেয়ে খেয়ে যাবো। কি জানো, তা হলেও প্রথমবার আমাদের বাড়িতে এসেছো তো, মিষ্টিটা না খেয়ে গেলে আমাদের খুব খারাপ লাগবে। আজ আমি আপনাদের একটা কথা বলে যাচ্ছি, শবনম তার জীবনে এরকমই একটা ফ্যামিলি ডিজার্ভ করে। আপনাদের মতো মানুষই ও ডিজার্ভ করে। যশ শবনমের উপযুক্ত ছিল না, আর যশের ফ্যামিলি কেউই
শবনমের উপযুক্ত ছিল না। প্লিজ এই কথাগুলো বলে কাইন্ডলি আমাকে আর অপরাজিতাকে আপনি আর এম্বারেস করবেন না। প্লিজ আপনি এই কথাগুলো রিপিট করবেন না প্লিজ। বেরোই তাহলে আমরা।